আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো 2024 সালের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল সেখানে জঙ্গিরা এই ছাত্র সমন্বয়ক এরা মিলে অসংখ্য পুলিশ হত্যা করেছিল। সরকারি হিসেবে বলা হয়েছে যে 44 জন পুলিশকে হত্যা করা হয়েছে, কিন্তু বেসরকারি হিসেব মতে এই সংখ্যাটি অনেক বেশি। একটি পত্রিকা বলেছিল প্রায় 3250 জন পুলিশকে হত্যা করা হয়েছে। অনেকেই বলছেন যে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি কত পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা আমরা জানতে পারিনি, কিন্তু 5ই আগস্টের পরে অনেক পুলিশ আর চাকরিতে ফিরে আসেননি। তারা কোথায় গেছেন, তারা বেঁচে আছেন কিনা এগুলো আজও জানা যায়নি। এই পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার তদন্ত, এই বিষয়গুলো ইউনূসের 18 মাসে একদম ধামা চাপা দেওয়া ছিল। আজকে এটি নিয়ে কথা বলবার আগে আমি আপনাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিও ফুটেজগুলো এ কারণে দেখা দরকার যে আমাদের একটু পেছনে ফিরে যাওয়া, এইসব ছাত্র সমন্বয়ক বা জুলাই আগস্টের এই রেজিম চেঞ্জের সাথে যারা জড়িত ছিল তাদের মুখে কথাগুলো একটু শুনি, তারপর বাকি আলোচনা। আমি নিজে আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দিব। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এই মাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোকরা জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাইয়ের খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। সেই কিন্তু পুলিশরা জানে। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। এই যে নাহিদের কথা বলার সময় তার চোখ মুখের যে অভিব্যক্তি, ভীষণ ভয় পেয়েছে। একজন সাবেক সমন্বয়ক হান্নান মাসুদ, এখন বোধহয় এমপি, তিনি বলেছেন যে পুলিশ হত্যার বিচার শুরু হলে তারা দেশ ত্যাগ করে চলে যাবেন। তো এই সব মিলিয়ে আবার দেখেন এই যে ব্যারিস্টার ফুয়াদের কথা দেখেন, একজন সাংবাদিকের কথা শুনলাম, একজন শিবির কর্মী, সে নিজেই স্বীকার করছে যে এটা তাদের একদম প্ল্যান ছিল যে ঢাকা শহরের সব থানা তারা পুড়িয়ে দিবে। একজন ছাত্র সমন্বয়ক হাসিব, তিনি তো বলেছেনই যে বিপ্লবের স্বার্থে তারা এই ভাঙচুর করেছে, এই থানা পুড়িয়েছে, পুলিশ হত্যা করেছে। তার মানে তাদের ভাষ্য অনুযায়ী এটা একদম ক্লিয়ার যে জুলাই আগস্টে পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে। এবং এই পুলিশ হত্যাকাণ্ড এতটাই নির্মম ছিল যে সিরাজগঞ্জে একজন গর্ভবতী মহিলা পুলিশ, তাকে পর্যন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এত নৃশংস এই হত্যাকাণ্ড গুলো ছিল। আশুলিয়ায় শুনেছি 5 জন পুলিশকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে, পুলিশকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ওভারব্রিজ থেকে ঝুলিয়ে দিয়েছে, যাত্রাবাড়িতে হত্যা হয়েছে। সারা দেশব্যাপী থানা লুটপাট, থানা জ্বালাও পোড়াও এবং পুলিশ হত্যা, এটা এত ভয়াবহভাবে হয়েছে যে এটা আমার কাছে অনেক রিপোর্ট এসেছে। আপনারা জানেন যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে অনেক রিপোর্ট করা হয়েছে এবং বিদেশে ইংরেজিতে এই রিপোর্টগুলো জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যে ছবিগুলো আমাদের কাছে এসেছে পুলিশ হত্যার, সেগুলো আসলে সহ্য করা যায় না। আমি তো বিইং এ ফিজিশিয়ান, আমার কাছে মৃত্যু, দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগী, এগুলো আমি অভ্যস্ত দেখে, কিন্তু পুলিশের এই নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতনের এই ছবিগুলো আসলে বেশিক্ষণ তাকিয়ে দেখা যায় না। আমি পুলিশের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা ভিকটিম যারা জীবিত আছে তাদের সাথে, মানে তাদের মানসিকতা এত ডাউন হয়ে গেছে যে তারা আসলে, এই পুলিশগুলোকে আগে অনেককে চিনতাম, তাদের সাথে কথা বলেছি, তাদের যে মনোবলটা ছিল সেটা একদম ডাউন হয়ে গেছে। ডক্টর ইউনূস 18 মাসে আমি দেখিনি যে কোনো একটা পুলিশের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছে বা তাদের জন্য সরকার কিছু করেছে। সেই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে আজকে হঠাৎ করে আবার কেন এই আলোচনা? কেন বিএনপি সরকার বলছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং তদন্ত শেষে ডেফিনেটলি বিচার হবে? বিএনপি কি আসলেই মিন করছে
নাকি এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? তারা কি এই কথা বলে জামাত এনসিপি এদের চাপের মুখে রাখতে চাইছে? কারণ এনসিপির নেতারা অভিযোগ করেছে যে এই হত্যাকাণ্ড, এই পুলিশ হত্যাকাণ্ডের সাথে নাকি বিএনপিও জড়িত। আবার একজন দেখলাম প্রবাসী বোধহয়, তিনি গাড়িতে চড়ে চড়ে সরকারকে বলছে যে না, এই বিচার করবেন না, করবেন না, করবেন না। আমি জানি না সেই তরুণীটি কে বা তার এত ক্ষমতা কোত্থেকে আসে যে তিনি সরকারকে বলছেন যে বিচার করা যাবে না। তো এই ঘটনাগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরা এই দেশে রাজনীতি দেখেছি যে একটা বিষয় থেকে চোখ সরানোর জন্য আরেকটা বিষয় এনে সামনে দাঁড় করানো হয়। তো পুলিশ হত্যার বিচার কি সেরকম কিছু কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু পুলিশকে যদি ফুললি ফাংশনাল করতে হয় বাংলাদেশে, পুলিশ গত 18 মাসে যে পারফর্ম করেছে সেটা তাদের আসলে রেগুলার পারফরমেন্স না। তো পুলিশকে মানসিকভাবে চাঙ্গা করতে হলে এই হত্যার বিচার করতেই হবে। যতদূর জানি যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিএনপি সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পুলিশ হত্যার তদন্ত এবং বিচার চায়। এবং আমি যতদূর খবর পেয়েছি যে পুলিশ হত্যার টোটাল তদন্তটা অলরেডি পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে এটা কিন্তু করা আছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করেছে। পুলিশ জানে কারা কোথায় কোন ঘটনা ঘটিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, অর্থাৎ পুরো বিষয়টার একটা তদন্ত হয়ে আছে। কিন্তু ডক্টর ইউনূসের কারণে এইটি আর সারফেসে আসেনি। কিন্তু এখন একটা সরকার এসেছে, ভালো হোক মন্দ হোক, সেই সরকারের কাছে পুলিশের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এখন বিএনপি যদি পুলিশকে ফাংশনিং করতে চায়, ফুললি ফাংশনিং, কারণ অলরেডি দেখেন এই যে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন বেশ কয়েকটা ডিস্টার্বিং খবর পেলাম যে দাদাকে হত্যা করে নাতনিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পরে নাতনিকেও হত্যা করা হয়েছে। এবং এই রেকর্ডিং করার আগে দেখলাম আরেকটা জায়গায় একই কাণ্ড হয়েছে, ধর্ষণ করে হত্যা হয়েছে। অর্থাৎ সারা দেশে অপরাধ বাড়ছে এবং এই দেশে অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সবার আগে যে বাহিনীটা কাজ করে সেটা হলো পুলিশ বাহিনী। সুতরাং সেই পুলিশ বাহিনীকে মানসিকভাবে ডাউন রেখে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে যদি আমরা আশা করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ঠিক না। আর এনসিপি জামাত কেন ভয় পাচ্ছে? তাদের স্টেটমেন্ট আছে তারা হত্যায় জড়িত ছিল এই কারণে, না কি এটা আমাদের একটু জানতে ইচ্ছে করে। এবং আমি আগাম কিছু বলতে চাই না, আমি চাই পুলিশ হত্যার তদন্ত হোক, যারা প্রকৃত অপরাধী তাদের আইডেন্টিফাই করা হোক। সেটা বিএনপি কিন্তু বলেনি যে পুলিশ হত্যায় শুধুমাত্র এনসিপিকেই শাস্তির আওতায় আনা হবে বা বিচারের আওতায় আনা হবে। বিএনপি সরকার বলেছে পুলিশ হত্যার তদন্ত হবে এবং বিচার হবে। কিন্তু ঠাকুর ঘরে কে আমি কলা খাই নেওয়ার মতো এনসিপি কিন্তু আতঙ্কিত হয়ে উল্টাপাল্টা বলা শুরু করছে, একদম এনসিপির এ টু জেড। আবার জামাতও দেখি এনসিপির সমর্থনে কথা বলছে। কেন? আমরা একটা ফেয়ার ট্রায়াল চাই। যদি বিএনপি এটা মনে করে যে এটা একটা স্ট্যান্ডবাজি, তারা এটা দিয়ে প্রেশার ক্রিয়েট করবে জামাত এনসিপির উপরে, তাহলে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি, যদি বিএনপি করে ভালো, বিএনপি না করলেও বাংলাদেশের মাটিতে আজ হোক কাল হোক পুলিশ হত্যার তদন্ত সাপেক্ষে বিচার হবেই। ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, যতই দিন যাক। এই দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কত বছর পরে? 75 সালে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে, প্রায় সব সদস্য সহ। সেটার বিচার শুরু হয়েছে 96 এর পরে। সো পুলিশ হত্যার বিচার বাংলাদেশে হবেই। এনসিপির যারা যারা এই পুলিশ হত্যার সাথে জড়িত ছিল তাদেরও বিচার ডেফিনেটলি হবে। এখন হান্নান মাসুদের মতো যদি তারা দেশ ত্যাগ করতে চায় বা বিচার এড়ানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়, সেটা অন্য কথা, কিন্তু বিচার হবেই। আমরা ছোটবেলায় পড়তাম বর্গী এলো দেশে, তা বর্গীরা তো আমরা তো চোখে দেখিনি, মোহাম্মদ ইউনূসকে দেখে সেই বর্গীদের কথা আমার মনে পড়ছে। বর্গীরা এসে যেমন আমাদের দেশটাকে লুটপাট করে একেবারে ছন্নছাড়া করে দিয়ে চলে যেত, এই 1.5 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশের হাল ধরে 18 মাসে বাংলাদেশকে খোগলা করে দিয়েছেন।
বাংলাদেশকে এত সস্তায় উনি বেচে দিয়েছেন মাত্র $65 মিলিয়ন। আন্ডার হ্যান্ড ডিলিং কত হয়েছে তা বলতে পারবো না। এই সমস্ত দস্তাবেজ তুলসী গ্যাবার্ড সব ভারতবর্ষের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ তুলসী গ্যাবার্ডের সঙ্গে কিন্তু ট্রাম্পের বনে না, এটা আমি আগেও আপনাদের বলেছিলাম। তুলসী গ্যাবার্ডকে কিন্তু সাইড লাইন করে দিয়েছে। তুলসী গ্যাবার্ড একটি মেয়েকে, আপনার কোন একটি টিভির নামটা ভুলে গেছি, আগে আপনাদের বলেছিলাম, সেখান থেকে একটি মেয়েকে ভাড়া করেছেন। তিনি গিয়ে ওই প্রেস কনফারেন্সে সমস্ত প্রেসিডেন্টের ওখানে তিনি সারাদিন বসে থাকেন, বসে যা যা প্রেস কনফারেন্স যে বলেন উনি টেপ করে নেন। তুলসী গ্যাবার্ডের রিপোর্ট করার সময় নেই, উনি শুধু শুনে নেন। আর গোপন দস্তাবেজ সব ডিএনআইয়ের হাতে তো আসবেই। তো এখন এই সমস্ত দস্তাবেজ যেগুলো আমেরিকার সঙ্গে বাংলাদেশের হয়েছে, তার সব গোপন দস্তাবেজ ডিএনআইয়ের কাছে গেছে। ডিএনআই সেগুলো সমস্ত একদম ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতবর্ষের কাছে পৌঁছে দিয়েছে। যার জন্যই তিনি লিখেছিলেন 3-4 দিন আগে, ভারতবর্ষের উচিত আমাকে ধন্যবাদ জানানো। এক্স হ্যান্ডেল উনি লিখেছিলেন, সেটা আমি দেখিয়েওছিলাম। আপনারা যদি 4 দিন আগের ভিডিও শেষটা দেখেন তাহলে দেখবেন ওখানে দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস, তাকে আমি চিনলাম কি করে? আপনারা চিনতে পারেননি। আপনারা সব লিখেছেন স্যারের 1000 বছর হায়াত হোক, 100 বছর হায়াত হোক। কিন্তু তিনি যেদিনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেবে, উনি যেদিনকে হুঙ্কারটা দিলেন 7 সিস্টার নিয়ে, সেদিনে আমি বুঝেছিলাম লোকটার মতলব কিন্তু ভালো নয়। কিন্তু আমি তখন কিছু করিনি। আমি 2-3 মাস ওয়েট করছিলাম। একটা মানুষকে জাজ করতে গেলে 2-3 মাস সময় লাগে। তো যেমন তারেক রহমানকে জাজ করতে গেলেও 2-3 মাস সময় লাগবে। আদৌ কি করে একটা বোঝা যায় তো প্রতিটা পদক্ষেপে। তারপরে বুঝলাম যে মানুষটা একেবারেই হচ্ছে গিয়ে ভারত বিরোধী এবং দেশকে বিক্রি করে দেওয়ার জন্য এসছে এবং ধ্বংসলীলা একটা চালাবে। যেদিন থেকে এই লুট বাটপাড়ি, খুন জখম, দুর্নীতি হ্যান ত্যান শুরু হলো এবং যেদিনকে পুলিশ জ্বালানো হলো, তারপরে দোষীদের আড়াল করার জন্য তিনি ইনডিমনিটি জারি করলেন। সেদিন আমি বুঝে গেলাম বাংলাদেশের কপালে অশেষ দুর্গতি আছে। ভারতবর্ষও বুঝে গেছিল, আমার পাশাপাশি ভারতবর্ষের মানুষও বুঝেছিল, সরকারও বুঝেছিল। সরকার আমার থেকে অনেক বেশি এগিয়ে ভাবে, আমি তো কিছুই জানি না, তারা অনেক বেশি এগিয়ে ভাবে। তো তখন থেকে একটা প্ল্যান তৈরি করা হয়, বিকল্প প্ল্যান, যেটা প্রথমবারের প্ল্যানটাকে ওই ট্রাম্প ভেস্তে দিয়েছিলেন 12 ফেব্রুয়ারির একটা বৈঠকে 2024-এ, যে ভারতবর্ষে বাংলাদেশের সমস্ত ব্যাপারটা ভারতবর্ষ দেখবে বলে একটা ঢপবাজি করে দিয়েছিলেন। তো তারপরের থেকে উনি যা যা করেছেন সব বিতর্কিত। সংবিধান বিরোধী যত কাজকর্ম থাকে সব করেছেন। ওনার যে উপদেষ্টারা আছে, আমার কথাগুলো আপনারা মিলিয়ে দিন, পুরনো ভিডিও দেখবেন। আমি বলেছিলাম একটা ভিডিওতে যে এই যে আপনাদের আসিফ নজরুল, তিনি টেক্সাস এবং এতে অ্যারিজোনায় তিনি 2টি বাড়ি কিনেছেন এবং তার স্ত্রী শিলা, খুব সম্ভবত শিলা আহমেদ তার স্ত্রী, তিনি সমস্ত এই কাজকর্মগুলো করতেন এবং তারা টাকা রাখতেন সুইজারল্যান্ডের ব্যাংকে, তারা টাকা রাখতেন দুবাইতে। এই সমস্ত তথ্য আমাদের কাছে, সব আমাদের এজেন্সির কাছে আছে। সেই তখন ভিডিওতে বলেছিলাম। আমি এও বলেছিলাম, আপনারা শুধু স্মরণ করিয়ে দিই, যে একদিন এদের অবস্থা খুব খারাপ হবে। ক্ষমতা আজ কারুর ছিল, কাল কারুর ছিল, আজ আমার কাছে আছে,
পরশুদিন আর একজনের কাছে চলে যাবে, তারপরের দিন আবার একজনের কাছে চলে যাবে। ক্ষমতা কিন্তু পরিবর্তনশীল, কিন্তু এনারা ধরে নিয়েছিলেন এনারা চিরকাল ক্ষমতায় অন্তত 50 বছর থাকবেন বলে এনারা ধরে নিয়েছিলেন। 50 না হোক 25 তো থাকবেনই ধরে নিয়েছিলেন। তা মাৎসন্যায় বলতে যা বোঝায়, এরা মাৎসন্যায় করতে শুরু করে দিয়েছিলেন। মববাজি থেকে আরম্ভ করে, এখন মববাজি বলা যাবে না। আপনারা মব বলেন কেন? আমাদের ডাস্টবিন শফিক তিনি তো বলেছেন এটা প্রেসার গ্রুপ। এখন সে প্রেসার গ্রুপের ভয়ে তারা এখন দেশ ছাড়তে পারছেন না, এই ঘর ছাড়তে পারছেন না। সরকারি বাসভবন তারা দখল করে বসে আছেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যেটাই বলেছিলেন না, তারেক রহমানের জন্য যমুনার ব্যবস্থা করা হচ্ছে, সেদিন আপনারা লিখেছিলেন সমস্ত ভুল খবর দেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে যাননি। অনেকে আবার লিখেছিলেন আপনি সত্যি খবর দিয়েছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে গেছিলেন এবং সেই সময়তে ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছিল, আপনার খবরগুলো ঠিক। তো যারা উদ্দেশ্য মনোনীত ভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেন তারা দেশের শত্রুই বটে, কারণ তারা সত্যিটা প্রকাশ করতে দেয় না, মানুষকে ভুল বোঝায়, ভুল বুঝিয়ে আমাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করে। কিন্তু আপনারা শুরু থেকে মনে করে দেখুন, আমি আপনাদের বলে এসেছি যে এই মানুষটা দেশটা ধ্বংস করতে এসছে, দেশের কিচ্ছু বাঁচবে না, দেশকে বেঁচে দেবে। আজকে এই সমস্ত চ্যাংড়া ছোকরাগুলো যারা উপদেষ্টা হয়েছিল তার আগে তো সমন্বয়কের নাম ধরে এরা যে লুট তরাজ যে শুরু করেছিল, আমি একদিন বলেছিলাম পাবলিক একদিন এদের জামা কাপড় টেনে হিজড়ে ন্যাংটো করে রাস্তায় দৌড় করাবে। আজকে সেই অবস্থায় এসছে বলেই এনারা যারা বড় বড় লম্বা লম্বা বাকতাল্লা ছাড়তেন এত বড় বড় জিভ বার করে, তারা কিন্তু এখন বাসভবন থেকে বেরোতে চাইছেন না, সরকারি বাসভবন থেকে। নিরাপত্তার অভাব, কিসের এত নিরাপত্তার অভাব? আপনারা যদি দেশের মঙ্গলই করতেন তাহলে পরে নিরাপত্তার অভাব বোধ করতে হতো না। ওই শেখ হাসিনাকে তো নিরাপত্তার অভাব বোধ করতে হয়নি। আপনারা বলেছিলেন কি শেখ হাসিনা কোটি কোটি ডলার না লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছেন। 18 মাস আপনারা ক্ষমতায় ছিলেন, 18 মাসের মধ্যে আপনারা কিন্তু অনেক অধ্যাদেশ জারি করেছেন, কিন্তু শেখ হাসিনার চুরি নিয়ে, চুরির তদন্ত নিয়ে একটা অধ্যাদেশ কিন্তু জারি করেননি। আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে প্রথমবারে মারতে না পেরে আপনারা একটা ওই ট্রাইব্যুনাল করেছেন। সেই ট্রাইব্যুনালে তাজুল ইসলাম তিনি মহানায়ক হয়ে তিনি করলেন কি একখানা দুখানা তিনি পরপর মামলা দায়ের করলেন। একটা হচ্ছে দুর্নীতির মামলা, একটা হচ্ছে ফাঁসির আসামির মামলা, দুটি মামলা তিনি দায়ের করলেন। আমি বলেছিলাম এরা কেউ ছাড়া পাবে না, দেশ ছাড়তেও পারবে না, এরা দেশের মধ্যে থাকবে এবং এদের সব শেষ অবস্থা হবে ওই নির্জন কারাগার। আপনি দেখুন আমার সেই কথাগুলো মিলছে কিনা। আপনারা আমাকে যাই বলুন না কেন অস্বীকার করতে পারবেন না আমায় কখনোই যে আমি এগুলো বলিনি। আমার ভিডিও সমস্ত সাক্ষী রয়ে গেছে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ তারা বাংলাদেশেরই শত্রু, তারা বাংলাদেশের অরিজিনাল পরিস্থিতিটা তারা সাধারণ মানুষের কাছে বুঝতে দেয় না। তারা আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে, তারা আমাকে গুজববাজ বলে একটা ট্যাগ মেরে দিয়েছে। এখন আমাকে অনেকে আনসাবস্ক্রাইব করে, অনেকে আবার সাবস্ক্রাইবও করেন, কিন্তু আমি কোনোদিনই বলি না যে আমায় সাবস্ক্রাইব করুন। যার পছন্দ হবে দেখবেন, যার পছন্দ হবে না দেখবেন, কিন্তু সত্য সত্যই থাকবে। আজকে দেখুন সত্য সেই প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ কালকে খলিলুর রহমান আমাদের ভারতবর্ষে এসছেন, আজকে তার সঙ্গে সমস্ত মিটিং চলছে। এখন তারেক রহমানকে এখন সময় দেওয়া হচ্ছে, 6 মাস তো অ্যাটলিস্ট সময় দেওয়া হবেই। তো তার মধ্যে এই যত কালা চিঠা আছে না, সব যেমন
আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেছে, পৌঁছে দিয়েছে ভারত, তেমনি তার একটা করে কপি সমস্ত খলিলুর রহমানকে দিয়ে দেওয়া হয়েছে। এবং যে যে সমস্ত আপনার এই উপদেষ্টা মণ্ডলী এবং তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা যে পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন, শুধু উপদেষ্টা মণ্ডলী কেন, নাহিদ ইসলাম, 26 অক্ষরের আসিফ ভুইয়া, 26 অক্ষরের নাম আমি উচ্চারণ মনেই রাখতে পারি না, তারপর সার্জিস আলম, হাসনাত, হান্নান, এরা সমস্ত কোটি কোটি টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে এরা। টোটাল যদি হিসেব আপনি করেন তাহলে একটা বিপুল পরিমাণ অর্থ 18 মাসে বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে বিদেশে। কিন্তু বিদেশের অর্থগুলো কিন্তু একটাও ভোগ করতে পারবেন না তারা। আমি আজকে আপনাদের বলে দিলাম, একটাও ভোগ করতে পারবেন না। সমস্ত অর্থ পরবর্তী সরকার যেই আসুক, এখন তো বর্তমানে তারেক রহমান আছেন, তিনি যদি কিছু না করেন তাহলে পরে তার পরবর্তী সরকার আসবে। এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, $65 মিলিয়ন আন্ডার হ্যান্ড ডিলিং কি হয়েছে আমি জানি না। যে ডকুমেন্টটা